নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে শিবরাম চক্রবর্তীর লেখা একটি প্রচণ্ড হাসির গল্প চটির সঙ্গে চটাচটি পাঠ করে শোনাব। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। না, বিয়ের নেমন্তন্ন পেলে আর ছাড়া নয়। উৎসবের প্রধান অতিথি রূপে বর রূপে বাদ গেছি বলে লুচির পাতাতেও বরবাদ যেতে হবে, এতটা ক্ষতি শিকার আমার কোষ্ঠীতে লেখে না। বরং যত দূর সাধ্য খাদ্যাখাদ্যের ওপর দিয়েই তার শোধ তুলতে হবে, এই হচ্ছে আমার মত। অতএব বটকেষ্টের বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করতে দ্বিধা করলাম না। কাছেই শ্রীরামপুরে বিয়ে। ঘড়ি ধরে শেষ লোকাল ধরতে গিয়ে স্টেশনে পৌঁছে দেখলাম গাড়ি আমার ধরাধরির অপেক্ষা রাখেনি। আমিও পৌঁছেছি আর উনিও ছেড়েছেন। কামরাগুলি একে একে নাগালের বাইরে চলে যাচ্ছে। কামরা তো নয়, কামড়াবার জিনিস সব। কতগুলি পায়েস, পিষ্টক, সন্দেশ, মিষ্টি যেন গালের বাইরে দিয়ে গলে যাচ্ছে। এ দৃশ্য দাঁড়িয়ে দেখা দুঃসহ। এমন অবস্থায় লোকে মরিয়া হয়ে ওঠে, প্রাণ দিয়ে ফেলতেও পরোয়া করে না। অন্ধ ইচ্ছার বশে বাহ্য জ্ঞান শূন্য হয়ে আমিও অচিরে চলমান ট্রেনের উপর কোনো রকমের নিজেকে টেনে এনে নিক্ষেপ করেছি। একেশ্বর নেতাকে কেবলমাত্র কণ্ঠস্বর সম্বল করে জনসমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখেছ? না দেখে থাকলে শ্রদ্ধানন্দ পার্কের ওপরে লক্ষ্য রেখো। শ্রদ্ধা এবং আনন্দ দুই একদিন টের পাবে। জনসমুদ্রকেও ঝাঁপিয়ে পড়তে দেখা যায় এক এক সময়ে একমাত্র ফুটবল রেফারির ওপরে। কিন্তু আমার বেলায় যেন দুইয়ের যোগাযোগ ঘটল। আমিও লাফিয়ে পড়লাম আর অসংখ্য বাহুও ঝাঁপিয়ে এলো সেই সঙ্গে। হাতাহাতি হয়ে জানলা ভেদ করে কি করে যে কামরার গর্ভে পা দিলাম জানি নে। জীবনের কটা রহস্যই বা শেষ দীর্ঘ নিঃশ্বাসের আগে জানা যায়, কিন্তু হায়, তখন জানা গেলেও আর জানানো যায় না। কামরার মধ্যে পা দিতেই পায়ের দিকে লক্ষ্য পড়ল আমার, আর অমনি আমি চিৎকার করে উঠেছি, হ্যাঁ, আমার জুতো গেল কোথায়? আরেক পাটি আমার। বলতে না বলতে অসংখ্য পাটি বেরিয়ে এলো, পদতল থেকে নয়, আর সবার মুখগহ্বর হতে। ও, আপনার আরেক পায়েও জুতো ছিল বুঝি? কিন্তু কই দেখছি নে তো, বললেন কামরার একজন। জুতো ছিল মানে? আমি কি এক পায়ে জুতো পরে স্টেশনে এসেছি নাকি? লোকটার কথার ধরনে অবাক না হয়ে পারা যায় না। কেউ কি এক পায়ে জুতো পরে নেমন্তন্ন খেতে যায় মশাই? খাবেন তো মুখে, তার পায়ের সঙ্গে কি? কিন্তু তা বলছি নে, আপনার এক পায়ে আপাতত দেখা যাচ্ছে কি না তাই বলছিলাম। তাই কি বলছিলেন শুনি? আমার আরেক পাটি জুতো ছিল না বুঝি? এবার আমার রাগ হয়ে যায়। কখনো আমি দুপাটি জুতো একসঙ্গে দেখিনি নাকি? না না, সে কথা নয়। আপনি দুপায়ে জুতো পরেই বেরিয়েছিলেন তো, মনে আছে তো? ঠিক মনে আছে। তার মানে? ভদ্রলোকের রসিকতা পেকে উঠে আমার মনের মধ্যে পাক লাগায়, আমার মুঠোর মধ্যে ঘুষির মতো করে পাকিয়ে উঠতে থাকে। বলেন তো, এই দণ্ডে আপনাকে মনে করিয়ে দিতে পারি, দিতে হবে? আহা, চুটছেন কেন? দু পাটি জুতোই একসাথে কেন খইতে থাকে? এই ভেবে কেউ আলাদা আলাদাও তো পরতে পারে। আপনি যে সেই সুবিবেচকদের একজন হবেন না, তার কি কোনো মানে আছে? এ কথায় আমি কোনো কথা বলি নে, আপন মনে গজরাতে থাকি। যেমন কাণ্ড আপনাদের, বলা নেই কওয়া নেই, হৈ হৈ করে জানলা দিয়ে টেনে তুললেন, যেন বেওয়ারিশ লাশ একটা পেয়েছেন। এমন তাড়াহুড়ো লাগালেন যেন চোখে কানে দেখতে দিলেন না। কোন দিকে যে একটু তাকাবো তার ফুরসত পর্যন্ত না। তাই তো এমন কাণ্ডটা ঘটল। এই বিচ্ছিরি ব্যাপারটা
কেন মশাই, অমন করে ধরে বেঁধে টানা হেঁচড়া করে টেনে তোলার কি দরকারটা ছিল শুনি? জানলা দিয়ে ওইভাবে আমাকে আমদানি না করলে কি চলতো না? আর অমন করে অত কষ্ট করে জানলা দিয়েই বা আমি আসবো কেন? আসতে যাব কেন? কেন আমি কি টিকিট কেটে আসিনি? নগদ পয়সা শ্রীরামপুরের টিকিট কাটিনি আমি? আপনি নিজেই কাটা পড়তেন যে, টিকিটের মতোই কাটা পড়তেন ঠিক। গাড়ি ছেড়ে দিয়েছিল কি না জানালেন ওদের একজন। কাটা পড়তাম, সেও আমার ভালো ছিল। তাহলে তো আমার জুতোটাই ভেবে খোয়া যেত না। নতুন কেনা বোম্বে স্লিপার মশাই, 9 টাকা 6 আনা দাম। হায় হায়, তার সবটাই 9-6 হয়ে গেল। আমার দীর্ঘশ্বাস পড়তে থাকে। তার ওপরে 27 পয়সা সেল ট্যাক্স আবার। কতবারই নিমন্ত্রণ খেলে তবে সে টাকা উঠবে কে জানে। আরে মশাই, এত দুঃখ করছেন কেন? কাটা পড়লে ল্যাটা চুকে যেত ঠিকই, জুতোর শোকটা আর গায়ে লাগতো না আপনার। কিন্তু আপনার উপর ভগবানের নেক নজর থাকতে পারে তো। সেরকম থাকলে নেকের দিকে না কাটা পড়ে, মানে তার করুণায় পুরোপুরি যে মরতেন, মরে বাঁচতেন, তার কি গ্যারান্টি? নিজের পাঠা তিনি লেজের দিকেও তো কাটতে পারেন। গলদেশে না গিয়ে মাথায় মাথায় বেচে তলদেশের পায়ের দিকেও কাটা যেতে পারতেন তো। অপর একজন ভয়াবহতর অঘটনের দিকে অঙ্গুলি নির্দেশ করল। জুতো খোয়া যাওয়ার চেয়েও সেটা আরো বেশি খোয়ার হতো নাকি? আর পা খরচ হয়ে গেলে জুতো পরতেনই বা কোথায়? আরেকজনের অনুযোগ শুনতে হলো সেই সঙ্গে। পড়তুম আমার মাথায়, বিরক্ত হয়ে বলি এবং জানলার বাইরে ভ্রুক্ষেপ করি। কিন্তু এখন তাকানো বৃথা। গাড়ি কখন প্ল্যাটফর্ম পেরিয়ে লাইনের গোজা মেলেরিয়ে সিগন্যাল সমারোহ পার হয়ে লিলুয়ার পথে এসে পড়েছে। এখান থেকে সেই পলাতক স্লিপারের টিকি দেখার চেষ্টা দুরাশা মাত্র। তাহলে আর এই আরেক পাটি আগলে রেখে লাভ? কোন কাজে লাগবে? পায়েও লাগবে না, লেগেও থাকবে না। মাঝখান থেকে মনে লাগবে কেবল, জুতোর কাটার মতোই খচখচ করবে মনের মধ্যে। না, তার আর কাজ নেই। অন্যটিকেও জানলা গলিয়ে আগেরটির অনুসরণে পাঠাতে যাচ্ছি। গাড়ির সবাই হা হা করে উঠল। আহা, করেন কি? অমন করে কাউকে কি তাড়িয়ে দিতে আছে? যাকে রাখো সেই রাখে, এ কথাটাও কি জানেন না মশাই? জানি বই কি, কিন্তু যে আমাকে পায়ে রাখবে না তাকে রেখে লাভ? এ বরং সামনে থেকে হারানো আরেকজনের কথা মনে করিয়ে দেবে আমায়। প্রতি পদেই আমার পুরনো শোক উতলিয়ে উঠবে। সেই কি ভালো? এই কথাটাই জুতোময় ভাষায় জুতোর দৃষ্টান্ত সামনে রেখে জানাই তাদের। হাতের জুতো হাতে রেখেই বলি, ফেলতে চান ফেলুন, আপনার জিনিস আপনি ফেলবেন, আমরা না বলার কি? আমরা কোনো বাধা দিতে চাই নে, আর বাধা দিলেই কি শুনবেন আপনি? তবে আরেকবার আরেক পাটি জুতো ঠিক এইভাবেই গেছিল, আর তার মালিককে একদিন হা হুতাশ করতে হয়েছিল তার জন্যে। বলছিলাম তাই আপনাকেও না ফের সেরকম আফসোস করতে হয়। প্রবীণ গোছের একজন লোক ফোঁস করে বলে উঠলেন। সেই কথা শুনে কাহিনী না শুনেই ভরকে গেলাম আমি। হাতের জুতো হাতেই থেকে গেল আমার। শুনি তো গল্পটা। গাড়ি শুদ্ধ সবার গলা থেকে নিজের প্রশ্নটাই শুনতে পেলাম যেন। সেও ঠিক এইরকমই ব্যাপার। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে গিয়ে, কিংবা সঠিকভাবে বললে পায়ের লক্ষণ হাতের ঠেলায় পড়ে শেষটায় পস্তানি। এই বলে ভদ্রলোক একটু জিরিয়ে আমাদের কৌতূহল আরও বাড়িয়ে নিয়ে শুরু করলেন। তখন শরৎচন্দ্রের নাম শুনেছেন তো? সাহিত্য সম্রাট শরৎচন্দ্র, তারই গল্প। শুরু হলো ভদ্রলোকের। শুনুন তাহলে। তার গল্প বটে, কিন্তু তার লেখা কোনো গল্প নয়। তাহলে তো তার গ্রন্থাবলিতেই পেতেন। এ হচ্ছে তার
নিজের জীবনের ঘটিত এক গল্প। শিশির কুমারের থিয়েটারে শরৎচন্দ্র তার নিজেরই কি একটা বইয়ের অভিনয় দেখতে গেছিলেন। অভিনয় তো দেখলেন, অভিনয় দেখতে আর কষ্ট কি এমন? তবে কষ্টের ব্যাপারটা ঘটল তার পরে। পালা শেষ হলে নিজের পামসুর এক পাটি আর দেখতে পেলেন না। পামসুর এক পাটি যাবে কোথায় আবার? পায়ের কাছাকাছিই তো পড়ে থাকার কথা, কিন্তু তা ত্রিসীমানাতেও নেই। কুশন চেয়ারের এধার ওধারে চার ধারে পা দিয়ে যতটা হাতড়ানো যায় তিনি তার কসুর করলেন না, কিন্তু কিছুতেই সেটাকে হাতানো গেল না। কাজেই বিরক্ত হয়ে শরৎচন্দ্র আর যে পাটিটাকে হাতের কাছে পেলেন তাকেই হস্তগত করে উঠে বললেন। শরৎচন্দ্রের বন্ধুরা থিয়েটারের বাইরে এসে তো অবাক। দেখা গেল শরৎচন্দ্রের খালি পা এবং খালি এক পাটি পামসু, তাও আবার তার যথাস্থানে নেই, পায়ে নয় হাতেই শোভা পাচ্ছে। অবাক হবার কথাই নয় কি? এ কি দাদা, আপনার জুতো কোথায়? আরেক পাটি দেখছি না যে, চেঁচিয়ে উঠল একজন। আরেক পাটি শু আপনার? দেখতে পেলে শ্রীচরণের শুই দেখতে, বললেন শরৎচন্দ্র। কষ্ট করে আর এই শ্রীহস্তে দেখতে হতো না। তবে ওটাকে আর হাতে ধরে রয়েছেন কেন? ফেলে দিন। জুতো কারো হাতে মানায় না, আপনার তো নয়ই, জানালেন একজন। হাত জোড়া জুতোর ওই দৃশ্য তার দৃষ্টিকটু লাগছিল। জুতোর এই অপদস্থ হওয়া হয়তো সই ছিল না তার। শরৎচন্দ্র চারধারে তাকালেন, বিশেষ করে সেই লোকটিকে দেখে নিলেন একবার, বেশ সন্নিগ্ধ নেত্রেই। তারপর বললেন, সেটি হচ্ছে না। 22 টাকা দামের সেদিনের কেনা দামি এই পামসু আমি এইখানে ফেলে যাব ভেবেছ? চোর বেটা এইখানেই কোথাও আড়ালে আছে, তককে তককে রয়েছে। এক পাটি রেখে আর কি হবে এই ভেবে মনের বৈরাগ্যে যেই না আমি এটিকে ফেলতে যাব, অমনি উনি এসে মজা করে এটিকেও হাতাবেন, পুরো জোড়াটাই হাত সাফাই করবেন। না, সেটি হচ্ছে না। আমার পামসুর নিখরচায় পেয়ে উনি আরাম করে বেড়াবেন, সেটি আমি হতে দিচ্ছি না। আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে আশেপাশের চোরের আশায় ছাই দিয়ে বিজোড় জুতোটাকে বগল দাবাই করে বাড়ির দিকে তিনি রওনা দিলেন। তারপর কি হলো গাড়ি শুদ্ধ সবাই আমরা কৌতূহলী হলাম। ভদ্রলোক একটু দম নিচ্ছিলেন। শুনুন না বলি, সে কথাই তো বলছি। চোর হচ্ছে অনেকটা চোর কাটার মতো, কাপড় চোপড়ের কোথাও যদি লাগে তো ছাড়ানো দায়। সে সময়ে তিনি কলকাতার অপর পারে হাওড়া পেরিয়ে বাজে শিবপুরে থাকতেন। তখন ছিল সাবেক হাওড়ার পুল। গঙ্গার উপর দিয়ে ট্রামের যাতায়াত ছিল না, হেঁটে পুল পেরুতে হতো। হাওড়া পুলের মাঝামাঝি এসে শরৎবাবুর মনে হলো জুতোর লোভে লোভে চোরটা তার পিছু পিছু আসছে না তো। শেষটায় একটা জুতোর ছুতো এসে তার বাড়ির খবর জেনে আরও সব তার দামি জুতোদের না ফাঁক করে যায়। না, বেনো জল ঘরে এনে ঘরের জল বার করে দেওয়া কোনো কাজের কথা নয়। এই কথাই তিনি ভাবলেন। ডিটেকটিভ বইটই শরৎচন্দ্রের পড়া ছিল নিশ্চয়ই। চোর যে অদৃশ্যভাবে তাকে ফলো করে আসছে সে বিষয়ে তার অনুমাত্র সন্দেহ ছিল না। আরও ফলো করে তার বাড়ির খবর পেয়ে শেষ পর্যন্ত ব্যাটার বরাতে আরও বেশি ফলদয় হোক, এটা তিনি বাঞ্ছনীয় বোধ করলেন না। বাজে শিবপুরে কাজের লোকের আমদানি কেন রে বাবু? তিনি করলেন কি, হাওড়া ব্রিজ পেরোনোর কালে মাঝ গঙ্গায় খুব ঘটা করে চোরকে দেখানোর খাতিরেই, বুঝতে পারছেন, সেই অবশিষ্ট অসহায় একমাত্র পামশুটকে একেবারে জলাঞ্জলি দিলেন। দিয়ে চোরকে কলা দেখিয়ে তবেই নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরতে পারলেন তিনি। বাহ বাহ, শরৎচন্দ্রের তো ভারী বুদ্ধি ছিল, তারিফ দিল গাড়ির সবাই। বাহ, বুদ্ধি থাকবে না? কত বড় ঔপন্যাসিক তিনি, অত বড় মনস্তাত্ত্বিক,
আর এদেশে জন্মেছে নাকি কখনো? সবার মনের খবর ওর নখদর্পণে থাকতো। চোরকে দেখতে না পেয়েও, তার সঙ্গে কথা না কয়েও তার মনের কথা তিনি জলের মতো পরিষ্কার দেখেছিলেন। কিন্তু বলতে কি, অত বড় মনস্তাত্ত্বিক না হয়েও চোরকে যেন আমি চোখের ওপরেই দেখছিলাম, ওই গল্প বক্তার মধ্যেই দেখতে পাচ্ছিলাম যেন। তা নইলে শরৎচন্দ্রের জুতো বিসর্জনের অত ঘটা উনি দেখলেন কি করে? ডিটেকটিভ বইটই কি আমারও একাধখানা পড়া নেই নাকি? আমি কুটিল নেত্রে কথকের দিকে তাকাতেই তিনি জুতোর কথাটা চাপা দিলেন অন্য কথায়। পরের দিন শিশির কুমারের আগমন হলো শরৎচন্দ্রের বাড়ি। তার হাতে একটি প্যাকেট এবং মুখে প্রশ্ন, বলতে পারেন শরৎদা, কি আছে এর ভেতর? এখন শরৎচন্দ্রের মতো মনস্তত্ত্ববিদ দুনিয়ায় খুব বিরল ছিল। আপনারা যদি তার গ্রন্থাবলী পড়ে থাকেন তো আমাকে তার পরিচয় দিতে হবে না। তার বইয়ের নায়ক নায়িকাদের মনের কথা তিনি গণৎকারের মতো বলে দিতেন। কিন্তু দুঃখের বিষয়, প্যাকেটের মন বলে কোনো বস্তু নেই। প্যাকেট তো আর প্রাণী নয়, মনুষ্যও নয়। অতএব তার অন্তরের কথা তিনি বাতলাবেন কি করে? কাজেই অত্যন্ত স্বভাবতই তার নিজের মনে তখন যে তত্ত্বের উদয় হয়েছিল, প্যাকেটের মনস্তত্ত্বরূপ, সেই কথাই প্রকাশ পেল। কোনো খাবার দাবার বুঝি? শুধালেন শরৎচন্দ্র। না দাদা, আপনার সেই আরেক পার্টি কোন ফাঁকে আপনার কুশানের তলায় গিয়ে সে দিয়েছিল। আজ চেয়ারগুলো তোলা নাড়ার সময় ধরা পড়েছে। ফেরারি আসামিকে আপনার হাতে সমর্পণ করতে পাকড়ে নিয়ে এসেছি। এরপর শরৎচন্দ্রের মনস্তত্ত্ব কীরূপ হয়েছিল তা অনুমান করার ভার আপনাদের ওপর। তার গ্রন্থাবলী যদি পুনঃ পুনঃ আপনাদের পড়া থাকে, তাহলে তার টের পেতে খুব বেশি বেগ পেতে হবে না আপনাদের। এই বলে উক্ত ভদ্রলোক নিরস্ত হলেন। আমি জুতো হাতে উঠে পড়লাম। গাড়ির মধ্যে এধারে ওধারে চারধারে খোঁজাখুঁজি লাগিয়ে দিলাম। এর বোচকা, ওর পুটুলি, তার ট্রাঙ্ক, তোরঙ্গ, লটবহর সব নাড়িয়ে সরিয়ে দেখতে লাগলাম। এমনকি ওই কথক ভদ্রলোককেও একবার তুলে দেখতে দ্বিধা করলাম না। কিন্তু না, কোথাও নেই, ওই ভদ্রলোকের তলাতেও না। একাধারে গোটা কতক শিশি বোতল ঢেরি করা ছিল, সেইগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে দেখা হলো। শরৎচন্দ্র শিশির সৌজন্যে তার হারানো মানিক ফিরে পেয়েছিলেন। আমিও যদি এইসব শিশির দৌলতে পেয়ে যাই। কিন্তু হায়, হাওড়া স্টেশনে এই যে হাওয়া হয়েছে, তাকে উত্তরপাড়া পেরিয়ে কামরার মধ্যে পাওয়ার চেষ্টা বৃথা। অগত্যা আর উপায়ন্তর না দেখে এবং সেই একমাত্র স্লিপারকে বারংবার দেখে দেখে অসহ্য বোধ হলো। ধুত্তর বলে হতভাগ্যকে সবেগে জানলার বাইরে উধাও করে দিলাম। কারও আবেদন নিবেদন, বাধা নিষেধ, বাদ প্রতিবাদে কান্না দিয়ে। সুজুতোর সঙ্গে আমার ছোটবেলার থেকে আড়ি, তাদের পরলেই আমার পায়ে ফোস্কা পড়ে। তাই আধুনিক চটি এই স্লিপারদের চিরকাল আমি ভালোবেসেছি। তার সঙ্গে এমন চটাচটি করবার ইচ্ছে ছিল না। কিন্তু একজনের এরকম ব্যবহারের পর আর কাহাতুক ভাব রাখা যায়? যাকে, বিয়ে বাড়িতে যখন যাচ্ছি তখন জুতোর ভাবনা নেই, জুতোর অভাব হবে না, খালি পায়ে ফিরতে হবে না, এটা ঠিক। এমনকি কপালে থাকলে শরৎবাবুর মতন দামি নরম পামশুও পেয়ে যেতে পারি। চাই কি? সবাই কিছু এখনো এত শেয়ানা হয়ে যায়নি যে ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে আত্মরক্ষা করে তবে আতিথেয়তা রক্ষা করতে এসেছে। শ্রীরামপুর স্টেশনে নামলাম। ও মা, এ কি? গাড়ির পাদানির উপরে বসে ইনি কে? পলাতক শ্রীমান, সেই স্লিপারই নয় কি? চিনতে দেরি হলো না। বিদায় করেছি যারে নয়ন জলে, সেই তারই অপর পাটি।
শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।